ভাবে ভাবি জলদি এসো, ক্ষুধায় পেট চোচো করছে। তাড়াতাড়ি এসো। কি গো দেবরজি, আজ এত সকাল সকাল নাস্তার টেবিলে? শোনো, ভাইয়া নাস্তা করবেন না, রোজা আছে। নাস্তার টেবিল ফাঁকা থাকলে তুমিও তো বসবে না, তাই নিজে নিজেই সকাল সকাল উঠে পড়লাম। ভালো করিনি? এখন বসো, বসো না। ওকে। কি ব্যাপার, ভাবির জন্য দেখি খুব দরদ। আমার আর আছে কে? এক ভাই আর এক ভাবি। মা নেই, বড় বোন নেই, খালা নেই, ফুফু নেই, দাদি নেই, গার্লফ্রেন্ড। তাই ভেতরে সমস্ত দরদ একত্রিত হয়েছে শুধুমাত্র ভাবির জন্য। ও, বকবক করতে হবে না, এখন নাস্তা খাতো। খাওয়ার পর দেখবো ভাবির জন্য কত দরদ। কি করে বুঝবে? একটা কাজের কথা বলবো, এক্ষুনি বলে ফেলো। নিজের সমস্ত কাজ বাদ দিয়ে শুধু তোমার কাজে আমার জান হাজির। আগে নাস্তা খাও, তারপর বলবো। আগে বলো। আগে নাস্তা। তোমার কাজের কথাটা না শোনা পর্যন্ত গলা দিয়ে নাস্তা নামবে না ভাবি। ওকে, ঠিক আছে। কাজল আজ একটা ইউনিভার্সিটি থেকে ভর্তির ফর্ম আনতে যাবে। ঢাকায় নতুন এসেছে, রাস্তাঘাট চেনে না। কয়েকদিন চলাফেরা করলে আর অসুবিধা হবে না। আজ ইউনিভার্সিটির প্রথম দিন, তুমি ওকে নিয়ে যাবে, ফর্ম নিয়ে সোজা বাসায় চলে আসবে, ঠিক আছে? তুমি যা বলবে তা তো মানতেই হবে, কিন্তু একটা কথা। কি? মনে করো আমি নেই, নেই মানে দেশের বাইরে গেছি, কিংবা দুনিয়াতেই নেই, মানে তোমার কোনো দেবর নেই, তখন কি হতো? কি আর হতো, তখন তোমার ভাইয়া না হয় আমি যেতাম। থাক বুবু, আমার জন্য কাউকে নিজের কাজ ফেলে কষ্ট করতে হবে না। পৃথিবীতে একা এসেছি, একাই চলতে পারবো। আরে কাজল, বস না। তুই কিছু মনে করিস না, এমন দুষ্টামি ও সব সময় করে, কিন্তু ওকে আমার কথা সব শুনতে হবে। তুই জলদি নাস্তা খেয়ে রেডি হয়ে নে। ভাবি, আমি কিন্তু হাউ রেডি। दिल में अनारी শোন শোন, এদিকটা একটু দে, এদিকটা। আরে এদিকে পাতাগুলো শুকনো আছে, পানি দাও। আর ওদিকে একটু দেখ। ইয়াসমিন। আরে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ না জানিয়ে? হঠাৎ করেই আসতে বাধ্য হলাম। কেন চাচা, কোনো দুঃসংবাদ? না রে মা, সুসংবাদ। সুসংবাদ মানে? খুলেই বলি, আমার ছোটবেলার এক দোস্তের সঙ্গে কথা ছিল, আমার মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দেবো। হঠাৎ করে দোস্তে সেই ছেলে বিদেশ থেকে লেখাপড়া শেষ করে হাজির, শুধু বিয়ে করবে বলেই দেশে এসেছে। ছেলেটি ভারী সুন্দর, তাই কাজলকে নিতে এসেছি। কিন্তু চাচা, আমরা তো অন্যরকম স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ, তা আমি বুঝতে পেরেছি মা, কিন্তু কি করব বলো, আমি আগে কথা দিয়ে রেখেছি। সবই আল্লাহর ইচ্ছা। কথায় বলে না, জন্ম মৃত্যু বিয়ে, এই তিন আল্লাহর হাত দিয়ে। একটা কথা বাবা, এখন ওকে কিছু বলো না, কাজলকে আমি অন্য কথা বলে দিয়ে যাব। ঠিক আছে চাচা, তাহলে একটা দিন পরেই যান, কারণ কাল আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী। আচ্ছা, তাই আমাদের সবাইকে একটু গ্রামের বাড়ি যেতে হবে। হ্যাঁ, আর আপনিও চলেন আমাদের সাথে। হ্যাঁ, চলো চলো। আজকের এমন একটা দিন, আমাদের বাবার মৃত্যুবার্ষিকী, আর এই দিনটাতে তোমার স্নেহের দেবর নেই। কোথায় কি করে বেড়াচ্ছে আল্লাহই জানে। হয়তো কোথাও কোনো কাজে আটকা পড়েছে, এক্ষুনি চলে আসবে। ওই নিয়ে তুমি থাকো, আমি দেখছি সবার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা। এদিকে দাও। এইদিকে চাচা, পেট ভরে খান, লাগলে আবারও বলবেন। আচ্ছা, আমি থাকতে কোনো চিন্তা করেন না চাচা, খাইতেও পারবেন, লইয়াও যেতে পারবেন। দাও দাও দাও, একটু ভালো করে এইখান দাও, আরে বেশি করে। আশ্চর্য, আপনি কি করলেন? কেন, কি করেছে? কি করেছে মানে? তুই দেখলি না মেহমানরা খাচ্ছে, আর তার মাঝখান দিয়ে এভাবে রাশ ড্রাইভ করে ছুটে এলি? আর যদি একটা অ্যাক্সিডেন্ট হতো? অ্যাক্সিডেন্ট হওয়াটাই স্বাভাবিক, কারণ রাস্তা গাড়ি চলাচলের জন্য।
এটা কোনো ডাইনিং টেবিল নয়, ওরা রাস্তায় বসে খাবে কেন? কল্লোল, আমরাই তো ওদেরকে দাওয়াত দিয়ে নিয়েছি। কিন্তু কেন? এই, তুই কি বাবার মৃত্যুবার্ষিকীর কথাও ভুলে গেছিস? এ তুমি কি বলছো ভাইয়া? কোন সন্তান কি তার জন্মদাতা পিতার মৃত্যুবার্ষিকীর কথা ভুলতে পারে? পারে না। কিন্তু মৃত্যুবার্ষিকীর সাথে এসব মানুষ খাওয়ানোর কি সম্পর্ক? সম্পর্ক আছে, এবং চিরদিনই তাই হয়ে এসেছে। আমাদের সমাজ, আমাদের ধর্ম এই নিয়মে চলছে। আজ যদি এই গরিব মিসকিনরা আল্লাহর কাছে দোয়া করে, আমাদের মৃত বাবার আত্মা একটু শান্তি পাবে। ভাইয়া, বাবা অনেক কষ্ট করে গড়ে তুলেছেন আমাদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন। এসব কার জন্য? সবই তো তোমার, আমার আর আমাদের স্ত্রী সন্তানদের জন্য। তার সম্পূর্ণটাই যদি আমরা ভোগ না করি, এসব মানুষদের খাওয়াই, তাহলে বাবার আত্মা উল্টো কষ্ট পাবে। কল্লোল, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আহ, তোমরা এসব কি করছো? বাড়ি ভর্তি মেহমান। তুমি আজকের এই পরিণতির জন্য দায়ী। যতবার ওর অন্যায় কাজে বাধা দিতে গিয়েছি, ততবার তুমি স্নেহের দেয়াল হয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছ। তা না হলে অনেক আগেই আমি কি করতে তুমি? অনেক আগেই তোকে আমি বাড়ি থেকে বের করে দিতাম। তুমি ভুলে যেও না ভাইয়া, আজ যা আমাদের বাবা আমাদের জন্য রেখে গেছেন, তার শুধু 50 ভাগ মালিক তুমি, বাকি 50 ভাগ আমার। 50 ভাগ মালিকানা নিয়ে কেউ কোনোদিন কাউকে অধিকার বঞ্চিত করতে পারে না। জামাল, জামাল, এ তুমি কি করলে? হ্যাঁ, আমি ঠিকই করেছি। সরো এখান থেকে। এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলে! মাথা ঠান্ডা করো প্লিজ। ও তো অনেক ছোট। আরে থামো, তুমি কথা বলো। তোমার সন্তানের মতো। তাদের মতো ওর সাথে এটা তুমি ঠিক করো নি জামাল। কল্লোল, কল্লোল থাম। কল্লোল, কল্লোল যাস নে। বাবা কল্লোল, শোনো যাস নে ভাই। শোনো শোনো। কাজল, আমার আর ভালো লাগছে না। মাথা গরম করে চলে গেল, না জানি কি করে ফেলে। চোখের ভিতর কলব সাইছে, চোখের ভিতর কলব সাইছে, ওই যে আকাশ মহাজন, ওই যে মহাজন, গলে রস কাঁটাটা ফোটা ফোটা পানি ঝরে, গলে রস কাঁটাটা ফোটা ফোটা পানি ঝরে, চোখের ভিতর কলব সাইছে। বুক বানাইয়া ইটের খোলা পোড়াইয়া বাড়ি দাও, বুক বানাইয়া ইটের খোলা পোড়াইয়া বাড়ি দাও, কয়লা
কাদের বাড়ি কুটে খাই রে সারা দেহ নিঃশ্বাস না ছাড়ি কুটে খাই রে সারা দেহ নিঃশ্বাস না ছাড়ি মাটির ঠিকানা ঘরে মাটির ঠিকানা ঘরে পরাণ করি অন্বেষণ করি অন্বেষণ বলে ব্যাস কাঁটাটা ফোটা ফোটা পানি ধরে বলে ব্যাস কাঁটাটা ফোটা ফোটা পানি ধরে নিত চোখের ভিতর